হ্যালো বন্ধুরা, আমরা গতদিন যে বিষয়টি আলোচনা করেছিলাম ঠিক আজকে তারপর থেকে আলোচনা করব। আজকে আলোচনা করব দ্বিসংকর জ্বলন সম্পর্কে। দ্বিসংকর জ্বলন কাকে বলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই জাতীয় জীবের মধ্যে সংকরায়ন পদ্ধতি, তাকে বলা হয় দ্বিসংকর জ্বলন। দ্বিসংকর জ্বলন শুরু করব মেন্ডেল নির্বাচিত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের মধ্যে সংকরায়ন দিয়ে, এবং তারপরে আলোচনা করব প্রাণীদের মধ্যে দ্বিসংকর জ্বলন সম্পর্কে। মেন্ডেল যে একজোড়া বৈশিষ্ট্য নির্বাচিত করেছিলেন, বীজপত্র হলুদ এবং গোল বীজ বিশিষ্ট মটর গাছ, সবুজ এবং কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছ, এই একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করে মেন্ডেল একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিল। আসছি আমরা পরে হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছের থেকে যে গ্যামেটটি তৈরি হয়, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, সবুজ কুঞ্চিত মটর গাছের থেকে যে গ্যামেটটি তৈরি হয়, স্মল আর, এটি পি জনু গ্যামেট F1 অর্থাৎ প্রথম অপত্য বংশে যে অপত্যগুলি পাওয়া যায় সেগুলি সংকর হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছ, আর এর থেকে আবার 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। তাহলে প্রথম অপত্য বংশে যে নমুনাগুলি পাওয়া গেল বা অপত্যগুলি পাওয়া গেল, তাদের থেকে দুটি বিপরীত লিঙ্গের মটর গাছ নিয়ে তাদের মধ্যে পরনিষেধ ঘটানো হয়, এবং যে অপত্যগুলি পাওয়া যায় সেটি F2 জনুতে, সেগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে 4 ধরনের গ্যামেট চেকার বোর্ডের সাহায্যে যদি দেখা যায়, পুরুষ ইন্ডিকেশন 4 ধরনের গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। একই রকম স্পিডের ক্ষেত্রে 4 ধরনের গ্যামেট। প্রত্যেক বিপরীত গ্যামেটের মিলনে যে অপত্যগুলো সৃষ্টি হয়, অর্থাৎ এই গ্যামেটের মিলনে এটা হবে, এই গ্যামেটের মিলনে এটা, এই গ্যামেটের মিলনে এটা, এই গ্যামেটের মিলনে এটা, এইভাবে অপত্যগুলো সৃষ্টি হয়। সবশেষে স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর অপত্য সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সবুজ কুঞ্চিত মটর গাছের সৃষ্টি হচ্ছে। তাহলে চেকার বোর্ড থেকে আমরা কি পাচ্ছি? চেকার বোর্ডে প্রথমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটি। তারপরে আমরা এইভাবে যাব, এইভাবে নাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দুটি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর দুটি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 4টি, অর্থাৎ এই 9টি হলুদ গোল, সে বিশুদ্ধ বা সংকর মিলে 9টি হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছ। এরপরে একটি মাঝে আছে, সেটি হচ্ছে হলুদ কুঞ্চিত একটি, হলুদ কুঞ্চিত এই দুটি, মোট 3টি হলুদ কুঞ্চিত। এরপরে সবুজ গোল একটি, সবুজ গোল সংকর দুটি, মোট 3টি।
সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত একটি। এই অপত্যগুলি পাওয়া যায়। তাহলে এর ফিনোটাইপ অনুপাত কি হচ্ছে 9:3:3:1 9:3:3:1 ফিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:2:1 জিনোটাইপ অনুপাত। এইভাবে দ্বিসংকর জনন মিন্ডেল বর্ণনা দেয় এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়। সিদ্ধান্ত হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলি গ্যামেট গঠনকালে পৃথক হয় তাই নয়, যে কোনো বৈশিষ্ট্য অন্যান্য যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে বিভিন্ন সমন্বয়ে সঞ্চারিত হয়। নমুনাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, সে হলুদ গোল বা হলুদ কুঞ্চিত, সবুজ গোল ইত্যাদি বৈশিষ্ট্যগুলি অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে বিভিন্ন সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। ঠিক একইভাবে আমরা গিনিপিগের ক্ষেত্রে দেখতে পারি। অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ গিনিপিগ কালো এবং কালো অমসৃণ গিনিপিগ, সাদা মসৃণ গিনিপিগ। এর থেকে গ্যামেট হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এর থেকে গ্যামেট স্মল বি স্মল আর, এবং দুটির মিলনে সংকর কালো অমসৃণ গিনিপিগ। সংকর প্রথম অপত্য বংশের সৃষ্টি হচ্ছে। ঠিক যদি পৃথকভাবে ঠিক একইভাবে মটর গাছে যেমন দেখানো হয়েছে, 4 ধরনের এর থেকেও গ্যামেট তৈরি হচ্ছে। 4 ধরনের গ্যামেট, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর, 4 ধরনের গ্যামেট হবে। অর্থাৎ চেকার বোর্ডের সাহায্যে যদি আমরা দেখি ঠিক একই রকম ফলাফল পাওয়া যাবে। তাহলে আজকে যে বিষয়টি আলোচনা হলো জীবের দ্বিসংকর জনন পদ্ধতি, যা মেন্ডেল একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নিয়ে পড়েছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যেটি স্বাধীন বিন্যাস সূত্র নামে পরিচিত। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরে আবার দেখা হবে। আজকে আমরা আলোচনা করব ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। প্রথমে আসি ব্যাক ক্রস। ব্যাক ক্রস কাকে হয়? অপত্য বংশীয় জীবের সঙ্গে যখন জনিত্রী জীবের সংকরায়ন করানো হয়, সেই পদ্ধতিকে বলা হয় ব্যাক ক্রস, অর্থাৎ ব্যাকে যাওয়া হয়। যেমন লম্বা মটর গাছ, এর সঙ্গে সংকরায়ন করে বেটে মটর গাছ থেকে উৎপত্তি হলো শঙ্কর লম্বা মটর গাছ। এই যে অপত্য জনু এবং পিতৃমাতৃজনু জনিত্রী জনু যখন এই অপত্য জনুর সঙ্গে পিতৃ বা মাতৃজনু অর্থাৎ জনিত্রী জনু সংকরায়ন করানো হবে, সেই পদ্ধতিকে বলা হয় ব্যাক ক্রস। কি করে যাচ্ছি? আমরা ব্যাকে যাচ্ছি, সেই জন্য এটি
ব্যাক ক্রস, অর্থাৎ এখান থেকে তৈরি হবে ক্যাপিটাল ডি অর্থাৎ লম্বা মটর গাছ এবং শঙ্কুর লম্বা মটর গাছ। এটি প্রচ্ছন্নধর্মী জীবের সঙ্গেও অর্থাৎ হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী, হোমোজাইগাস প্রকটধর্মী উভয়ের সঙ্গে এই সংকরায়ন পদ্ধতি করা যায়। এটি যেমন একসঙ্কর জননের ক্ষেত্রে হয়, তেমন দ্বিসঙ্কর জননের ক্ষেত্রেও হয়ে থাকে। নেক্সট আসি টেস্ট ক্রস। টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে যে ঠিক ব্যাক ক্রসের ন্যায় কিছুটা টেস্ট কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের ক্ষেত্রে হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী জনিত্রে জনুর সঙ্গে সংকরায়ন করানো হয়। এই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ যে অপত্য সৃষ্টি হয় তার জিনোটাইপ নির্ধারণ করতে গেলে হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী জীবের সঙ্গে সংকরায়ন করানো হয়। যেমন লম্বা মটর গাছ এর সঙ্গে বেটে মটর গাছ সংকরায়ন করলে শঙ্কর অপত্য মটর গাছ সৃষ্টি হচ্ছে, শঙ্কর লম্বা। আর এর যে জিনোটাইপ অর্থাৎ শঙ্কর লম্বা কিভাবে আমরা জানবো? হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী, হোমোজাইগাস যে জনিত্রী জনু ছিল সেই তার সঙ্গে সংকরায়ন করানো হবে। অর্থাৎ শঙ্কর লম্বা এর সঙ্গে প্রচ্ছন্নধর্মী, হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী যে জনিত্রী জনু তার সঙ্গে সংকরায়ন করলে শঙ্কর লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছ সৃষ্টি হবে। অর্থাৎ এটি যে শঙ্কর লম্বা তা এই হোমোজাইগাস প্রচ্ছন্নধর্মী জীবের সঙ্গে সংকরায়ন করলে বোঝা যায় স্পষ্ট। অর্থাৎ এই যে অপত্য জনু তাকে সঠিকভাবে জানা যায় এই টেস্ট ক্রসের মাধ্যমে। এরপরে আমরা আসছি নেক্সট বিষয়ে। এখন আমরা আলোচনা করব এপিস্টাসিস এবং ইনকমপ্লিট ডমিন্যান্স। এপিস্টাসিস সাধারণত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট জায়গায় জিন থাকে, যে জায়গাকে বলা হয় লোকাস। আর বিভিন্ন লোকাসে জিনেদের মধ্যে কিছু আন্তঃক্রিয়া দেখা যায়। অর্থাৎ একটি জিন অপর জিনকে প্রভাবিত করে বা বৈশিষ্ট্যের আত্মপ্রকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ঘটনার। তেমনি এপিস্টাসিস কি? ক্রোমোজোমে অবস্থিত নন অ্যালিলিক জিন, অর্থাৎ অ্যালিল নয় একটি জিনের অপর একটি জিন, কিন্তু এইরকম জিন যখন অন্য জিনকে প্রকাশে বাধা দেয় সেই ঘটনাকে বলা হয় এপিস্টাসিস। অর্থাৎ একটি ক্রোমোজোমে বিভিন্ন জায়গায় জিন থাকতে পারে। যখন এইখানে একটি অবস্থিত জিন এইখানে একটি অবস্থিত জিনকে প্রকাশে বাধা দেয়, তখন সেই ঘটনাকে বলা হয় এপিস্টাসিস। আবার এর প্রকারভেদ আছে এপিস্টাসিস, প্রকট বা প্রচ্ছন্নের উপর নির্ভর করে ভাগগুলি আছে। এই প্রকট জিনকে বাধা দিতে পারে, এর প্রচ্ছন্ন জিনকে বাধা দিতে পারে বা অপোজিট হতে পারে। এই যে ঘটনা সেটি হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিস যেমন একাধিক ক্ষেত্রে
প্রকাশ পায়। গিনিপিগের কালার অর্থাৎ গায়ের রং ধূসর বর্ণ, কালো বর্ণ, সাদা বর্ণ। ধূসর বর্ণের ক্ষেত্রে যখন প্রকট জিন অর্থাৎ যদি প্রকট জিনগুলিকে ক্যাপিটালে এবং ক্যাপিটাল সি ধরা হয়, সেক্ষেত্রে দেখা যাবে উভয় মানে সব ক্ষেত্রেই প্রকট হলে গায়ের রং হয় ধূসর বা আগটি। আবার যদি সি জিনটি প্রচ্ছন্ন হয় তাহলে গায়ের রং হবে সাদা। যদি এ জিনটি প্রচ্ছন্ন হয় তাহলে গায়ের রং হবে কালো। এইভাবে একটি জিন অপর জিনকে প্রকাশিত হতে বাধা দেয়, সেটি হচ্ছে এপিস্টাসিস। যদিও এইখান থেকে শুধুমাত্র এই সংজ্ঞাটাই এসে থাকে। নেক্সট আমরা আলোচনা করব ইনকমপ্লিট ডমিন্যান্স। ইনকমপ্লিট ডমিন্যান্স কি? সাধারণত দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন করানো হয়, তখন যে গুণটি প্রকট সেই গুণটি পরবর্তী প্রজন্মে প্রকাশিত হয়। এটি মেন্ডেলিজম বা মেন্ডেলের নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তার মধ্যে এই অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ বৈশিষ্ট্য সে প্রকট প্রচ্ছন্ন হোক, বিশেষ করে প্রকট বৈশিষ্ট্যগুলি দুটি যখন প্রকট হবে বৈশিষ্ট্য, তখন পরবর্তী অপত্য বংশে কোনো বৈশিষ্ট্যই প্রকটভাবে প্রকাশিত হবে না, ইনকমপ্লিট ভাবে অসম্পূর্ণভাবে প্রকাশিত হবে। সেই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স। ক্লাস 10-এর ক্ষেত্রে ক্লাস 10-এও ছিল এই বিষয়টি, যে অসম্পূর্ণ প্রকটতা। সন্ধ্যা মালতী, স্নাপদানু ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাদের ফুলের বর্ণের প্রকাশ। অর্থাৎ সন্ধ্যা মালতীর ক্ষেত্রে লাল ফুলযুক্ত উদ্ভিদ এর সঙ্গে সাদা ফুলযুক্ত উদ্ভিদের সংকরায়ন করলে প্রথম অপত্যবংশে হয় গোলাপি, অর্থাৎ পি জোন এটি, F1 জোন। আর এই অপত্যগুলোর সৃষ্টি হলো এর সঙ্গে বিপরীত লিঙ্গের গাছের অর্থাৎ সন্ধ্যামালতীর সংকরায়ন করালে এক ভাগ লাল হয়, দু ভাগ গোলাপি এবং এক ভাগ সাদা। এই যে প্রকাশ অর্থাৎ লাল বৈশিষ্ট্য, সাদা বৈশিষ্ট্য, এখানে একটি নতুন বৈশিষ্ট্য, অর্থাৎ কোনটি না লাল না সাদা, কোনটি বৈশিষ্ট্যই প্রকটভাবে প্রকাশিত হয়নি। একটি মাঝামাঝি বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ ঘটেছে। আবার দ্বিতীয় অপত্য জনুতে দেখা গেল লাল বৈশিষ্ট্যটি ফিরে এলো, সাদা বৈশিষ্ট্যটি ফিরে এলো, আবার যে প্রথম অপত্য বংশের বৈশিষ্ট্য এলো। কোন বৈশিষ্ট্যই এখানে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, সেই জন্য এই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট আমরা পরের বিষয়ে আসি। এবার আমরা আলোচনা করব কোডমিনেন্স এন্ড মাল্টিপল অ্যালিল। কোডমিনেন্স বা সহপ্রকটতা কাকে বলে? সহপ্রকটতা দুটি বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশ পায়, সেটি হচ্ছে সহপ্রকটতা। এটি যেমন বিপরীত গুণ বিশিষ্ট দুটি জিনের ক্ষেত্রে হতে পারে, আবার একটা জিনে দুটি অ্যালিলের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ
একসঙ্গে প্রকাশ পায় সেই ঘটনা হচ্ছে সহপ্রবণতা। যেমন ব্লাড গ্রুপ MN এর ক্ষেত্রে যখন দুটি অ্যালিল একই হচ্ছে ব্লাড গ্রুপ M বা ব্লাড গ্রুপ N আর অ্যালিল দুটি আলাদা, ব্লাড গ্রুপ হচ্ছে MN। এই যে একই জিনে দুটি অ্যালিল একসঙ্গে প্রকাশ পায়, সেক্ষেত্রে ব্লাড গ্রুপ হবে MN। অনুরূপভাবে ব্লাড গ্রুপ AB এর ক্ষেত্রেও দেখা যায় এই সহপ্রকটতা। এরপর আমরা আসি মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল কাকে বলে? মাল্টিপল অ্যালিল যখন একটি জিনের একাধিক অ্যালিল দেখা যায়। সাধারণত একটি জিনে দুটি অ্যালিল থাকে, কিন্তু দুইয়ের বেশি যখন অ্যালিল থাকে বা প্রকাশ দেখা যায়, সেই ঘটনাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। এখানে এই ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপগুলি তিনি নির্ণয় করেন বা আবিষ্কার করেন পদ্ধতি ABO পদ্ধতি। ব্লাড গ্রুপ হয় A B AB O। 4 ধরনের রক্তের গ্রুপ দেখা যায়, কিন্তু এর যে জিন তার অ্যালিল থাকে 3 ধরনের অ্যালিল থাকে। এই 3 ধরনের অ্যালিল এই 4 ধরনের ব্লাড গ্রুপের আত্মপ্রকাশ ঘটাতে সাহায্য করে। এই ঘটনাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। কিভাবে হয়? এর মধ্যে এই দুটি জিন অর্থাৎ AB ক্ষেত্রে IAIB এর ক্ষেত্রে এই দুটো জিন প্রোপার্ট জিন আর এটি প্রচ্ছন্ন জিন। যখন দুটি প্রোপার্ট জিন এর ক্ষেত্রে হবে ব্লাড গ্রুপ A, B এর ক্ষেত্রে হবে ব্লাড গ্রুপ B। যখন উভয় ক্ষেত্রে দেখা যাবে তখন ব্লাড গ্রুপ হবে AB। এটি এক ধরনের সহপ্রকটতা। আর ব্লাড গ্রুপ এর দুটি অ্যালিল যখন হবে এটি তখন ব্লাড গ্রুপ হবে A, যেহেতু এই অ্যালিলটি এইটা প্রোপার্ট, এটি প্রচ্ছন্ন, ব্লাড গ্রুপ হবে A। অনুরূপভাবে এক্ষেত্রেও ব্লাড গ্রুপ হবে B, যেহেতু এই অ্যালিলটি প্রোপার্ট, এটি প্রচ্ছন্ন। কিন্তু দুটি যখন প্রচ্ছন্ন হবে তখন ব্লাড গ্রুপ হবে O। তাহলে এইভাবে মাল্টিপল অ্যালিল প্রকাশ পায়, যা একটি জিনের 3টে অ্যালিল। এই 3টে অ্যালিলের মধ্যে প্রথম দুটি প্রোপার্ট, তৃতীয়টি প্রচ্ছন্ন। এই অ্যালিলের বিন্যাসের উপর নির্ভর করে রক্তের গ্রুপগুলি হয়ে থাকে। এক্ষেত্রে একটা শর্ট কোশ্চেন আসে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? সাধারণত রক্তের ব্লাড গ্রুপ আরএস পজিটিভ আরএস নেগেটিভ যেক্ষেত্রে হয়, দেখা গেল মাতা যদি আরএস নেগেটিভ হয় এবং মাতার ভ্রূণের আরএস পজিটিভ হয়, তখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ভ্রূণের রক্ত
যদি মাতার দেহে প্রবেশ করে অ্যাগ্লুটিনোজেন, মাতার দেহে গিয়ে অ্যান্টি আরিস ফ্যাক্টর উৎপন্ন হয়, যেহেতু মাতার রক্ত আরিস নেগেটিভ। এবার এই অ্যান্টি আরিস ফ্যাক্টর পুনরায় যদি ভ্রূণের দেহে যায় তাহলে রক্তকণিকা জমাট বেঁধে যায়, ফলে ভ্রূণ অবস্থায় ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, যে ঘটনাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। তাহলে আজকে এই পর্যন্ত থাক।